গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অনলাইন চ্যানেল। আচ্ছা, তোমরা সবাই আশা করি ভালো আছো। ঠিক আছে, আগের দিন আমি তোমাদের 35 আর 36 ভালোভাবে খুব সুন্দরভাবে আলোচনা করে দিয়েছিলাম। হ্যাঁ, তো এবার আজকে আমি তোমাদের বাকি অঙ্কগুলো আলোচনা করে দেবো। ঠিক আছে, চলো তাহলে আমরা অঙ্কে চলে আসি। কেশিনাগের বইয়ে কিন্তু আমরা এটা আলোচনা করছিলাম। ঠিক আছে, দেখো কেশিনাগটা করার পরে আমরা তারপরে আবার প্রণবিধানা করবো। চলো তাহলে 37-এর আগে অঙ্কটা কী আছে দেখি। দেখো এখানে 37-এর আগে অঙ্কটা তোমাদেরকে বলেছি। কি বলেছে দেখো, বলেছে যে কোনো লোক তার মৃত্যুকালে ৭৫,০০০ টাকা ৪ পুত্র আর ৩ কন্যাকে ভাগ করিয়া দিলেন। ৪ পুত্র আর ৩ কন্যা মানে মোট হচ্ছে তার মানে 7 জন। ৩ কন্যা সর্বসমেত যাহা পাইল মানে ৩ কন্যাকে মোট যত টাকা দিয়েছে, মোট যত টাকা একজন পুত্র তাহা পাইল, তার মানে তিনজন মেয়েকে যা টাকা দিয়েছে সেই টাকাটা একজন ছেলে পেয়েছে। তাহলে প্রত্যেক পুত্র আর কন্যা কত টাকা করে পাইল। চলো কীভাবে করতে হবে দেখে নিই। দেখো আমি বলে দিচ্ছি যে কোনো কোনো রাশি যদি আমরা না জানি তাহলে আমরা সেটাকে এক্স ধরে নিই। ঠিক আছে, অজ্ঞাত রাশি। এবার আমি এখানে কি করলাম দেখো, আমি ধরে দিলাম যে প্রত্যেক কন্যা এক্স করে টাকা পেয়েছে, ধরে নিচ্ছি এক্স করে টাকা পেয়েছে। তাহলে প্রত্যেক কন্যা অর্থাৎ একজন কন্যা এক্স করে টাকা পেয়েছে। তাহলে তিনজনে মোট পেয়েছে কত, ঠিক যেমন ধরো আমি যদি বলি যে দুজন ছেলে, ধরো আমি বলছি যে দুজন, আমি যদি বলি যে 5 জন ছেলেকে প্রত্যেকে দুটো করে চকলেট দেওয়া হয়েছে, 5 জন ছেলেকে প্রত্যেককে। তাহলে একজন যদি দুটো করে পায় তাহলে 5 জনে কত চকলেট পাবে মোট। একজন যদি দুটো করে চকলেট পায় তাহলে 5 জনে মোট কত চকলেট পাবে, 5 গুণিত 2 তো। তাহলে 5 জনে মোট 10টা চকলেট পাবে। তার মানে কী করলাম, গুণ করলাম। একই রকমভাবে দেখো প্রত্যেকে একটা মেয়ে যদি এক্স করে টাকা পায় তাহলে 3 জনে মোট পাবে 3 গুণিত এক্স, তার মানে হচ্ছে 3 গুণিত এক্স মানে 3x টাকা পেয়েছে মোট। এইটা হচ্ছে 3জন মেয়ের মোট টাকা। এবার আমাকে বলেছে প্রত্যেক পুত্র পেয়েছে, তাহলে প্রত্যেক পুত্র আবার বলেছে যে 3টে মেয়ের যেটা মোট টাকা সেই টাকাটা আবার একজন ছেলে পেয়েছে, তার মানে ছেলেটা অনেক বেশি পেয়েছে। তাহলে একটা পুত্রের টাকার পরিমাণ হচ্ছে 3x। ঠিক আছে, তাহলে 4 পুত্র পেয়েছে, একই রকমভাবে 3x-এর সঙ্গে 4 গুণ করলাম, তাহলে 4 পুত্রের মোট টাকা হচ্ছে 12, x হলো 4 3 12। এবার তাহলে প্রশ্ন অনুযায়ী আমি কি লিখতে পারি দেখো, তাহলে 4 পুত্রের যেটা মোট টাকা আর 3জন মেয়ের যেটা মোট টাকা সেইটা সমানই তো ৭৫,০০০ টাকা, কারণ তার কাছে মোট কত টাকা ছিল, তার কাছে তো মোট ছিল কত টাকা ছিল বলো তো, তার কাছে হ্যাঁ এই যে তার কাছে ছিল ৭৫,০০০ টাকা। তাহলে দেখো আমি লিখতে পারি তাহলে 4 জন পুত্রের টাকা 12x আর 3জন মেয়ের টাকা 3x ইকুয়াল টু মানে এইটার সমানই হচ্ছে ৭৫,০০০। তাহলে এবার দেখো 12 আর 3 তোমাদেরকে কিছু আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে পাশাপাশি যদি করি এক্সটা ছেড়ে আমি এক্সটা বসিয়ে দিলাম, দিয়ে সংখ্যাটা যোগ করবো, 12-র সঙ্গে 3 যোগ করলাম 13, 14, 15, তাহলে 15x সমান হচ্ছে ৭৫,০০০। তাহলে এক্স এর মান কত, তাহলে এক্স এর মান হচ্ছে দেখো ৭৫,০০০কে, তার মানে আমি এখানে 15 দিয়ে ভাগ করছি, কারণ এটা 15x মানে কি 15-র সঙ্গে গুণ আকারে আছে তো। তাহলে যদি আমি এক্স এর মান বার করতে চাই তাহলে 15টা এইদিকে চলে যাবে, ভাগ হবে। ঠিক আছে, তাহলে 15 দিয়ে আমি ভাগ করছি। অর্থাৎ যদি আমি দেখো 3x সমান 6 বলি, তাহলে x সমান আমাকে বার করতে গেলে 3টা তো এখানে গুণ আকারে আছে, 3 গুণিত x, তার মানে 6কে এই 3টা এইদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 6 ভাগ 3 তার মানে 2 হয়। একই রকমভাবে ৭৫,০০০ ভাগ 15 হচ্ছে, দিয়ে হয়ে যাচ্ছে 5,০০০। তাহলে x এর মান 5,০০০ বেরিয়েছে, তার মানে কি, তার মানে প্রত্যেক কন্যা পেয়েছে 5,০০০ টাকা করে, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কন্যা পেয়েছে 5,০০০ টাকা করে, কিন্তু পুত্র তাহলে কত করে পাবে, প্রত্যেকটা পুত্র আমি করেছিলাম দেখো 3x, তাহলে 3 গুণিত এক্সের জায়গায় মান বসালাম 5,০০০, তার মানে 15,০০০ টাকা করে। তাহলে বোঝা গেল অঙ্কটা। তাহলে এখানে প্রত্যেক কন্যা পেয়েছে 5,০০০ টাকা করে আর প্রত্যেক পুত্র পেয়েছে 15,০০০ টাকা করে। আচ্ছা দেখো তারপরে অঙ্কটা কি আছে, তারপরে অঙ্কটা 38-এর জায়গায় চলো দেখে নিই। 38-এর জায়গায় অঙ্কটা আছে ভাজক ভাগফলে 25 গুণ আর ভাগশেষের 5 গুণ, যদি ভাগফল 16 হয় তবে ভাজ্য কত। দেখো তাহলে আমাকে আমার কাজ হচ্ছে প্রথমে অঙ্কে যা বলে দিয়েছে আমি লিখে নিলাম। ভাজক হচ্ছে ভাগফলে 25 গুণ, তাহলে ভাগফলে 25 গুণ মানে ভাগফল গুণিত 25 মানে 25-এর সঙ্গে গুণ আকারে আছে। ঠিক আছে, আবার ভাজক বলছে ভাগশেষে 5 গুণ, তাহলে লিখে নিলাম। ভাগফল বলে দিয়েছে 16, তাহলে ভাজ্য কত। এবার দেখো ভাগফল এখানে 16 বলে দিয়েছে, তার মানে আমি এই 16টা এখানে বসাতে পারি, কারণ ভাগফলে তো 25 গুণ দিয়েছে। তাহলে ভাগফলের জায়গায় যদি আমি 16 বসাই দিই, তার সঙ্গে 25 গুণ করলে আমি ভাজক পেয়ে যাব। তাহলে 16-র সঙ্গে 25 গুণ করলাম 400 হলো, তাহলে ভাজক আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে ভাজক সমান আবার দিয়েছে ভাগশেষ গুণিত 5।
তাহলে ভাজক সমান ভাগশেষ গুণিত 5, এদিকে ভাজক তো আমি এখানে পেয়ে গেছি, তাহলে ভাজকের জায়গায় আমি 400 বসালাম, সমান এখানে দেখো ভাগশেষ গুণিত 5 লিখলাম। তাহলে এখান থেকে আমি ভাগশেষটা বের করতে পারি। ভাগশেষ সমান কী হবে, 400কে 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো গুণ আকারে থাকলে সমানের এই দিকে যখন নিয়ে আসবো তখন আমি ভাগ করবো। যেমন আগের পাতাতে আমি তোমাদের দেখালাম, আগের ভিডিওতে, হ্যাঁ আগের পাতাতে আমি অঙ্কেতে তোমাদের দেখিয়েছি যে যখন আমি গুণের এদিক থেকে ওইদিকে নিয়ে আছি গুণ আকারে থাকলে ভাগ করছি। তাহলে 400কে 5 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে 80। তাহলে ভাগশেষ পেয়ে গেলাম, ভাজক পেয়ে গেলাম। এবার ভাজ্য বার করতে দিয়েছে দেখো, তাহলে ভাজ্য সমান কী হবে, ভাজ্য সমান ভাজ্য গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ দিয়ে মানটা বসিয়েছি। ভাজক দেখো 400, ভাগফল 16 যুক্ত ভাগশেষ হচ্ছে 80, দিয়ে আমার বেরিয়েছে 6480। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা? আচ্ছা তাহলে দেখো পরে অঙ্ক কী আছে দেখি। বলছে 225 মিটার দীর্ঘ একটা স্থানের উপরে সমান দূরে দূরে মোট 26টা গাছ বসানো হইল। যদি স্থানটা দুই প্রান্তে দুটি গাছ বসানো হয় তবে যে কোনো দুইটি গাছের মধ্যে দূরত্ব কত? ভালো করে অঙ্কটা পড়ো। 225 মিটার দীর্ঘ একটা জায়গা, 26টা গাছ বসানো হয়েছে। তাহলে দেখো আমি এবার বলতে পারি 225 মিটার দীর্ঘ একটা জায়গা, দেখো আমি এটা এঁকে নিয়েছি, ধরো এটা হচ্ছে 225 মিটার জায়গাটা, 26টা গাছ এখানে বসানো হয়েছে। দেখো 1 2 করে আমি এরকম 26টা গাছ বসিয়েছি। দুটো গাছের মধ্যে দূরত্ব কত? একটা জিনিস খেয়াল করো, যখন তোমাকে বলবে যে একটা নির্দিষ্ট একটা দৈর্ঘ্য বলে দেবে, সেই দৈর্ঘ্যের মধ্যে যতগুলো গাছ বসেছে সেটাও যদি বলে দেয়, আর বলে দেবে যে দু প্রান্তে দুটো গাছ আছে, কেমন মানে দুটো প্রান্তে, এই প্রান্তেও একটা গাছ আছে আর এই প্রান্তেও একটা গাছ আছে, ঠিক আছে। এবার তাহলে 26টা গাছ বসিয়েছি, তো তাহলে 1 2 3 4 5 6 করে 26টা আছে। তাহলে ওদের মানে দুটো গাছের মধ্যে দূরত্ব কত? সবসময় মাথায় রাখবি, ধরো যদি 5টা গাছ বসানো হয়, 1 2 3 4 5, দু প্রান্তে দুটো গাছ, আর যদি 5টা গাছ বসানো হয় তাহলে ওদের গাছগুলোর মাঝে শূন্যস্থানের সংখ্যা কত হবে জানো? ওই মোট গাছের সংখ্যা থেকে 1 কম। দেখো 1 2 3 4, তাহলে দুটো গাছের মধ্যে শূন্যস্থানের সংখ্যা বলেছি, কিন্তু দূরত্ব কিন্তু বলিনি। অর্থাৎ দুটো গাছের মধ্যে শূন্যস্থানের সংখ্যা কতগুলো হবে? গাছের সংখ্যা থেকে 1 কম। গাছের সংখ্যা 5 ছিল, তাহলে শূন্যস্থানের সংখ্যা হচ্ছে 4টি। ঠিক একই রকমভাবে এখানে গাছের সংখ্যা 26টা, তাহলে শূন্যস্থানের সংখ্যা 26 থেকে 1 বিয়োগ করবো 25টা। তুমি গুণেও দেখতে পারো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, দেখলে 1 কম হলো। এবার তখন দুটো গাছের মধ্যে দূরত্ব আমি কি করে বার করব না, ওই যে দৈর্ঘ্যটা দিয়েছে সেটাকে ওই শূন্যস্থানের সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে হয়ে গেল 9 মিটার। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা? আচ্ছা তারপরটা দেখো 40-এ, হ্যাঁ তারপরে অঙ্কটা কত আছে এটা দেখো। তারপরে অঙ্কটা বলেছে যে 41-এর দাগে দেখো 130 সেন্টিমিটার দীর্ঘ একটা রেখার উপরে সর্বত্র ব্যবধান রাখিয়া 25টা মার্বেল রেখেছে, ঠিক আছে। তাহলে দুই প্রান্তে কোনো মার্বেল নেই। এবার বলছে কত সেন্টিমিটার অন্তর মার্বেলটা রাখা হয়েছে। চলো তাহলে এটা করি। আচ্ছা আর একটা অঙ্ক মাঝখানে 40টা আমি তোমাদের বলছি, 40-এর দাগে অঙ্কটা এখানে বাদ চলে গেছে। সেটা হচ্ছে যে অঙ্কটা ছিল যে 320 মিটার দীর্ঘ একটা জায়গা ছিল, আর ওখানে 64টা কী ছিল, ওখানে দেখো 64টা গাছ ছিল, ঠিক আছে, 64টা গাছ। এবং সেটা আবার বলা ছিল যে কি বলা ছিল দেখো, সেটা আবার বলা ছিল দু প্রান্তে দুটো গাছ বলেনি, বলেছিল যে এক প্রান্তে একটা গাছ আছে। মানে এইভাবে গাছটা শুরু করেছি, এখানে একটা বসিয়েছি, দিয়ে ধরো 1 2 3 4 5 6 করে এরকম করে ধরো এখানেই শেষ করে দিয়েছি। তখন অর্থাৎ এই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে পার্থক্য হচ্ছে, এখানে কিন্তু বলে দিয়েছি দু প্রান্তে দুটো গাছ আছে, সেই জন্যই কিন্তু শূন্যস্থানের সংখ্যাটা গাছের সংখ্যা থেকে 1 কম হয়েছিল। কিন্তু এখানে ভালো করে খেয়াল রাখো, এখানে কিন্তু এক প্রান্তে একটা গাছ আছে বলে দিয়েছে, কিন্তু আর এক প্রান্তে কিন্তু কিছু বলেনি যে আরেকটা গাছ আছে। অর্থাৎ গাছগুলো বসাতে বসাতে গেছে, দিয়ে গাছগুলো বসাতে বসাতে যে যতটা পর্যন্ত এসেছে ততটা পর্যন্ত বসিয়ে দিয়েছি। তখন কিন্তু আমাকে দুটো গাছের মধ্যে দূরত্ব বার করতে গেলে মোট যেটা মানে স্থানের দৈর্ঘ্য আছে তাকে মোট গাছ সংখ্যা দিয়েই ভাগ করে দিতে হবে। তাই 64টা গাছের সংখ্যা ছিল, তাহলে আমি কী করলাম 64 দিয়ে ভাগ করে দিয়েছি, দিয়ে তাহলে কত বেরিয়েছে 5। তাহলে প্রতিটা গাছের মধ্যে দূরত্ব কত হয়েছে 5 মিটার, বোঝা গেছে। আচ্ছা তারপর দেখো 40-এরটা কি, হ্যাঁ ওটা তো হলো। এবার 41-এরটা দেখো, বলেছে যে সে একই রকম 130 সেন্টিমিটার রেখার উপরে মার্বেলটা রাখা হয়েছে। আচ্ছা
এটা এবার দেখো, এটা আবার দেখো, এখানে যেমন আমি বলেছিলাম যে এখানে দু প্রান্তে দুটো গাছ লাগানো আছে, ভালো করে শোনো। এখানে হচ্ছে এক প্রান্তে একটা গাছ লাগানো আছে, এক প্রান্তে কিছু বলেনি। এইটা আবার বলেছে যে কথাটা বলেই তোমাকে দিয়েছে যে মার্বেলটা রাখা হয়েছে 130 সেন্টিমিটার একটা রেখার উপরে রাখা হয়েছে, কিন্তু দু প্রান্তে কোনো মার্বেল নেই। মানে এখানে আবার বলেছে দু প্রান্তে কোনো মার্বেলই নেই। এবার ধরো আমি একটা ছবি এঁকেছি এখানে, হ্যাঁ, ধরো এইটা একটা মনে করো 30 মিটার একটা, ধরো একটা জায়গা আছে 30 মিটার। এবার ওখানে আমি দেখো 5টা মোট মার্বেল রেখেছি, 5টা। ধরো আমি দু প্রান্তে কোনো মার্বেল রাখিনি, দু প্রান্তে কোনো মার্বেলই রাখিনি। এইখানে একটা মার্বেল রেখেছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে তোমরা একটু দেখো তো যে শূন্যস্থানের সংখ্যা যদি আমি এখানে কাউন্ট করি কতগুলো হচ্ছে, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, অর্থাৎ 5টা মার্বেল রেখেছি। কিন্তু দেখো এখানে শূন্যস্থানের মানে সংখ্যাটা কিন্তু কি হয়েছে বলতো, শূন্যস্থানের সংখ্যাটা কিন্তু এখানে এক আবার বেড়ে যাচ্ছে। তাহলে আমি 30কে তখন আমি ভাগ করেছিলাম, কত দিয়ে ভাগ করেছিলাম, 30কে 5 যুক্ত 1, মানে মার্বেলের সংখ্যার সঙ্গে 1 যোগ করে 1, 6, 6 দিয়ে ভাগ করেছিলাম। একই রকমভাবে এখানে দেখো আমাকে বলেছে যে 130 সেন্টিমিটার দীর্ঘ একটা রেখা আছে, তার উপরে 25টা মার্বেল রাখা হয়েছে। তাহলে 25টা মার্বেল রাখা আছে, তো তাহলে শূন্যস্থানের সংখ্যা হচ্ছে 25 যুক্ত 1 মানে হচ্ছে 26, এটা শূন্যস্থানের সংখ্যা। সেই জন্য আমি 130কে 26 দিয়ে ভাগ করেছি, দিয়ে হয়েছে যে 5, তার মানে দুটো মার্বেলের মধ্যে দূরত্ব কত হচ্ছে, 5 মিটার। তাহলে বোঝা গেল অঙ্কটা, তোমরা তাহলে বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।